এইখানে দেখতে পাচ্ছ যে অর্থায়নের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স। এই অর্থায়নের শ্রেণী বিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। এখন পারিবারিক অর্থায়ন বলতে কি বোঝো? একটা পরিবার চালানোর জন্য, হুম একটা পরিবারের চালানোর জন্য তোমার কি প্রয়োজন? অর্থ অবশ্যই প্রয়োজন। এই অর্থগুলো আসে কই থেকে? অর্থগুলো হয়তো বা তোমার পরিবারে তোমার বাবা, হয়তো বা বড় ভাই থাকলে বড় ভাই কোনো চাকরি, বাবার ব্যবসা থাকে, ওইখান থেকে অর্থগুলো আসে। এবং এগুলো হচ্ছে অর্থের উৎস, ঠিক আছে। এবং এই অর্থগুলো বিভিন্ন খাতে ব্যয় হয়, যেমন তোমার তোমার স্কুল ড্রেস বা তোমার পড়ার খরচ, খাবার খরচ, এই ক্ষেত্রে কিন্তু ব্যয় হয়। এই যে অর্থের উৎসগুলো সংগ্রহ সংগ্রহ করে এবং এই যে ব্যয় করার পুরো প্রক্রিয়াটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে যে অর্থায়নটা হয়ে থাকে না, সেটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন। পরেরটা হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন হচ্ছে সরকারের যে অর্থায়নটা, অর্থাৎ সরকারের, তোমরা জানো যে সরকারের বিভিন্ন আয়ের উৎস থাকে এবং ব্যয়ের উৎস থাকে। সাধারণত সরকারের আয় থেকে ব্যয়টা বেশি হয়ে থাকে স্বাভাবিকভাবে। সরকার কোন কোন খাতে থেকে তাদের এই আয় সংগ্রহ করবে এবং কোন কোন খাতে ব্যয় করবে, এই প্রক্রিয়াটা হচ্ছে সরকারি অর্থায়ন। যেমন এখানে তুমি বলতে পারো যে প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থা আছে। এই সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা যাবে, তা সরকারি অর্থায়নের আলোচনা। তাহলে সরকারি অর্থায়নের আলোচনা কি এখান থেকে দেখলে? সরকারি দেশের সার্বিক উন্নয়নের অনেক খাত অর্থ ব্যয় করে থাকে, যেমন রাস্তাঘাট, এরকম ভাবে লেখা হয়েছে। এই ব্যয়ের নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়, যেমন আয়কর, মূল্য সংযোজন কর যেটা হচ্ছে ট্যাক্স, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে কিন্তু সরকার অর্থ সংগ্রহ করে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে সরকারি অর্থায়নের কিন্তু উৎস, ঠিক আছে। এই যে সরকারি অর্থায়নের উৎসগুলো চিহ্নিত করে কোন কোন খাতে ব্যয় করবে, এই প্রক্রিয়াটি হচ্ছে সরকারি অর্থায়ন, ঠিক আছে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ। তাহলে কি জানলে? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে কি? সমাজ কল্যাণ। সরকারি অর্থায়নের সাধারণত অলাভজনক হয়। সরকারি অর্থায়ন কিরকম হয়? অলাভজনক। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে কোনো প্রফিট, অর্থাৎ সরকারি অর্থায়নগুলা মুনাফার উদ্দেশ্যে কিন্তু হয়ে থাকে না, ঠিক আছে। তারপরে কি তারপরে দেখতে পাচ্ছ সরকারি অর্থায়নের ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে, কারণ স্বাভাবিকভাবে ব্যয় আয় অপেক্ষা বেশি হবে, কারণ সরকারের যে আয়টা হয় সেটা কিন্তু ব্যয়ের তুলনায় কম। তারপরে এছাড়াও সরকার কিন্তু বিভিন্ন ধরনের ঋণ নিতে পারে, বৈদেশিক ঋণ, হ্যাঁ, বিশ্ব ব্যাংক থেকে বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এগুলো থেকেও কিন্তু সরকার তার অর্থ ঋণ হিসেবে নিয়ে থাকতে পারে। তো এটা ছিল সরকারি অর্থায়ন। পরেরটা দেখতে পাচ্ছ, পরেরটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা কি? আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। তাহলে তোমরা দেখলে আন্তর্জাতিক অর্থায়ন কি? আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে আমদানি এবং রপ্তানির যে খাতগুলো রয়েছে সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। বাংলাদেশের প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অপরপক্ষে বাংলাদেশ থেকে পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হয়। রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণ প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। তাহলে যে ঘাটতিটা পূরণ করে কি দিয়ে? ঘাটতিটা পূরণ করা হয়েছে প্রবাসী যেই রেমিটেন্স আছে সেগুলো দিয়ে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়, পরের অর্থায়ন হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। এখন অব্যবসায়ী প্রতিষ্ঠান কি? যেগুলো হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি এরকম প্রতিষ্ঠান, যেমন বলতে পারো স্কুল, মাদ্রাসা, এগুলো কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান থাকে, সংস্থা থাকে বা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে।
এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ ও অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণ হিসেবে বলা যায় একটি এতিমখানা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এটির অর্থের প্রয়োজন হচ্ছে বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে। তাহলে এতিমখানের অর্থ সংগ্রহের বা অর্থের উৎস হচ্ছে বিভিন্ন অনুদান, না? তারপরে সংগৃহীত অর্থ ব্যয় করা হয় এতিমদের বিভিন্ন উন্নয়নের ফলে অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়নের মূল উদ্দেশ্য। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নটা কি, আশা করি তোমরা বুঝতে পারছো। বিষয়টা হচ্ছে অব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল, হ্যাঁ, বিদ্যালয়, এই যে এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অর্থের যে ব্যবস্থাপনাটা, হ্যাঁ, অর্থ কোথা থেকে সংগ্রহ হবে, কোথায় ব্যয় হবে, হ্যাঁ, কিরকম ভাবে কি পরিমাণ ব্যয় হবে, এই যে এই বিষয়গুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। ঠিক আছে। এবং সর্বশেষে যেটা আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন কি, মূলত ব্যবসায়ের জন্য যে অর্থায়ন করা হয়, তাই তো? এখানে এই কথাই বলা হয়েছে, ব্যবসায়ের ক্ষেত্রে মূলত যেই অর্থায়ন করা হয় সেটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করবে এবং কোন কোন খাতে ব্যয় করবে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। আশা করি তোমরা এই ব্যবসায় অর্থায়নের বিষয়টা তোমরা এখানে যদি পড়ো, ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো এই ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যবসা আবার তিন ধরনের, সাধারণত তিন ধরনের হয়ে থাকে: এক মালিকানা, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা। এখন এক এক ধরনের ব্যবসায়ের অর্থায়ন এক এক ধরনের হয়ে থাকে। এক মালিকানা ব্যবসা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার অর্থায়নটা কিছুটা সরল, অতটা জটিল নয়, কারণ তারা সাধারণত তাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা এক মালিকানা ব্যবসা যেটা সেটা পরিচালন করে। আবার অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণ তাদের নিজস্ব যদি জমানো টাকা থাকে বা আত্মীয় স্বজনদের থেকে নিয়ে অংশীদারি ব্যবসা তোমার হচ্ছে মূলধন সংগ্রহ করে ওই অংশীদারি ব্যবসাটা চালাতে পারে। তবে এই যৌথ মূলধনির ক্ষেত্রে আবার বিষয়টা আলাদা, কারণ যৌথ মূলধনি যেটা হচ্ছে কোম্পানি, সেই কোম্পানির ক্ষেত্রে বিষয়টা আলাদা। কারণ যৌথ মূলধনি সাধারণত দুই ধরনের, একটা পাবলিক, একটা প্রাইভেট কোম্পানি। এখন এই বিষয়টা বোঝার জন্য ব্যাপক আলোচনা করতে হবে, সেটা তোমরা পরের অধ্যায় বা পরের অধ্যায়গুলোতে বুঝতে পারবে। আপাতত বুঝে রাখো যে ব্যবসা অর্থায়ন হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যে অর্থায়ন করা, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করা হবে, কোন কোন খাতে অর্থ ব্যয় করা হবে, এই যে সুষ্ঠু ব্যবস্থাপনাটাই হচ্ছে ব্যবসার অর্থায়ন। ঠিক আছে। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যে অর্থায়ন। এখন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নও কিন্তু রয়েছে। ঠিক আছে। যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অবতীর্ণ। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহ জালাল ইসলামী ব্যাংক, এ ধরনের সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো মুনাফা ভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান। তবে এগুলো অর্থায়ন প্রক্রিয়া সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন প্রকৃতির। স্বাভাবিক, কারণ এরা এদের কার্যক্রম স্বাভাবিক যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো থেকে সাধারণত ভিন্ন হয়ে থাকে, আমরা জানি। এই ব্যাংকগুলো মানুষের ক্ষুদ্র তহবিলকে সংগ্রহ করে বিভিন্ন মেয়াদে আমানত সৃষ্টি করে। এই ব্যাংকগুলো কি করে, মানুষদের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যেই মূলধন সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের আমানত সৃষ্টি করে, মানুষের সেই ব্যাংকে নিয়ে গিয়ে টাকা জমা রাখে, সেগুলা সে আমানত হিসেবে গ্রহণ করে এবং আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। ফলে তারা কি পায়, বিভিন্ন নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পেয়ে থাকে। আবার এই তহবিল থেকে ব্যাংকগুলো বিভিন্ন উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে এবং যে মূলধনটা হয় সেটা দিয়ে সে কি করে, বিভিন্ন ব্যক্তিদের ঋণ দেয়। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনেও ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। এই ঋণের উপর ব্যাংক বিভিন্ন হারে সুদ ধার্য করে, কিন্তু ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতার জন্য ধার্যকৃত সুদের হার আমানতকারীকে প্রদেয় সুদের হার অপেক্ষাকৃত বেশি। স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি যে পরিমাণ টাকা রাখার ফলে যে সে ইন্টারেস্ট পায়, আরেকজন ব্যক্তিকে সেই টাকা যদি ব্যাংক কি করে, সেই টাকা যদি ঋণ হিসেবে দেয়, অবশ্যই সেই ইন্টারেস্টটা, অর্থাৎ যে ব্যক্তিকে ঋণ দিল সেই ব্যক্তি থেকে ইন্টারেস্টটা বেশি পাবে। কারণ বেশি না পেলে এখানে তো ব্যাংকের কোনো লাভ থাকে না বা ব্যাংকের কোনো ইন্টারেস্ট পায় না, এত এত করে তো ব্যাংক চলার কোনো অবস্থা থাকবে না।
এই কথাই এখানে বলা হয়েছে। আশা করি তোমরা এটা পড়তে